Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। আগামীকাল আবারও বাংলাদেশ হংকং ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের মূল পর্বের খেলার হিসেবে টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় অপরিহার্য লাল সবুজদের। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া বলেছেন, হংকংয়ের প্রায় 50,000 দর্শককে ভয় পান না। এই ম্যাচে প্রথম থেকে হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা মাঠে রাখতে পারেন সমিত জায়ানকে। আর হংকং কোচ চান ঘরের মাঠে টানা 2 জয় তুলে নিতে। মেহেদী নাইমের ম্যাচ প্রিভিউ। হংকংয়ে আসার 3 দিন পর অবশেষে ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে অনুশীলনে টিম বাংলাদেশ। হামজা সমিতদের মুখে চওড়া হাসি। এরকম ফার্স্ট মাঠেই যে খেলে অভ্যস্ত দলের প্রবাসী ফুটবলাররা। পুরো দলকে নিয়ে হংকং বধের অগ্নি পরীক্ষা উতরানোর পরিকল্পনা করলেন হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা। আমরা শেষ ম্যাচে হংকংয়ের খেলার ধরন বুঝতে পেরেছি। এবার পরিকল্পনা কাজে লাগানোর পালা। গেল ম্যাচের প্রথম একাদশে পরিবর্তন আসছে। কে খেলবে কে খেলবে না এটা ওনার ডিসিশন। এখানে যারা আছে স্কোয়াডে সবাই খেলতে চায়, 23 প্লেয়ার আছে, সবাই খেলতে চায়। সো এন্ড অফ দ্য ডে এটা ওনার ডিসিশন। শেষ 5 অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ মাত্র একটিতে জিতেছে। হংকং দলের হয়ে শেষ ম্যাচে হ্যাটট্রিক করা রাফায়েল মার্কিস এবারও লাল সবুজে ত্রাস হয়ে আসতে পারেন। তবে হংকংয়ের শেষ ম্যাচের গোলকিপার ইনজুরিতে এই ম্যাচে খেলতে পারছেন না। হামজার খেলার ধরন আমরা বুঝতে পেরেছি। হংকংয়ে তাদের আমরা অনুশীলনে সব ধরনের ফ্যাসিলিটি দিয়েছি। আমরা ম্যাচটা জিতেই উদযাপন করব। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, হংকং, চায়না। হোম ম্যাচের ভুলগুলোকে কাজে লাগিয়ে ফিরতি ম্যাচে হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ দলকে মাঠে নামার তাগিদ সাবেক ফুটবলারদের। এশিয়ান কাপের মূল মঞ্চে যাওয়ার সম্ভাবনা ফিকে হলেও একটি আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পারে বলে মত শেখ মোহাম্মদ আসলামের। আর সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানুন দুর্বল ডিফেন্সকে কাঠগড়ায় দাঁড় করালেও মিতুল মার্মাকে পরামর্শ দিয়েছেন আরও মনোযোগী হওয়ার। ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে হারের ক্ষত বুকে নিয়ে ফিরতি ম্যাচে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের হোম ম্যাচে লাল সবুজের দৃষ্টিকটু ভুলে জয় হাতছাড়া হয়েছে জামাল তপুদের। এজন্য কোচের কৌশলকে কাঠগড়ায় তুললেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। যে চেঞ্জটা করেছিল ওটা হয়তো বা আরও আগে করলে বেটার হতো, কারণ তারা মনে হচ্ছিল যে একটু টায়ার্ড হয়ে গেছে। কোচের অনেক কিছু করণীয় আছে এবং ওদের প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোতেই বসিয়ে ওদের বুঝিয়ে দেওয়া উচিত। জয়টা আমাদেরকে ওরা ছিনিয়ে নিয়ে চলে গেছে আমি বলবো। সবশেষ সিঙ্গাপুর ও হংকং চায়না ম্যাচে ডিফেন্সের ভুলগুলোতে জয় বঞ্চিত হয়েছে বাংলাদেশ। আত্মবিশ্বাসের অভাব ছিল গোলরক্ষক মিতুল মার্মার। তবে পুরো দল হয়ে খেলতে পারলে একটি জয় সকল সমালোচনার জবাব দিতে পারবে বলে মত জাতীয় দলের সাবেক গোলরক্ষক সাইদ হাসান কানুন। একটা টিমের একটা গোলকিপার হচ্ছে 60% খেলা গোলকিপারে খেলে। একটা ওর যদি নার্ভাস থাকে তাহলে কিন্তু ডিফেন্ডারও নার্ভাস হয়ে যায়। ইভেন দো সব টোটাল টিমের উপর একটা এফেক্ট পড়ে। 2-1টা ভালো সেফ লাইট দিতে পারে তাহলে টিম দাঁড়ায় যায়। সবশেষ ম্যাচে জায়ান সুমিত্রা মাঠে নামার পর আক্রমণে ধার বাড়ে লাল সবুজদের। হামজা চৌধুরীর সাথে এই 2 ফুটবলারের সার্ভিস শুরু থেকে পাওয়া গেলে সেই সাথে জাতীয়তাবোধ নিয়ে মাঠে নামলে খেলায় গতি আসবে বলে মত আসলাম কানুনদের। হামজা চৌধুরীর মতো একজন কুশলী খেলোয়াড়, ওকে যদি ডিফেন্সিভ অর্গানাইজেশনে না থাকতে হতো, ও যদি অফেন্সিভ মুডে খেলতো, দ্যাট শুড হ্যাভ বিন বেটার ফর আওয়ার ফুটবল ছিল। এবং যতবার সে অ্যাটাকিং গেছে ততবার দেখা গেছে যে অপোনেন্ট খুব দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে যে কি করব। ফ্ল্যাগ নিয়ে খেলতে নামছে, আমরা আজকে কাউরে কেয়ার করি না। ওরা যত থাকুক, ওরা বুঝলাম ওরা 35-36 উপরে আমাদের থেকে র্যাঙ্কিংয়ে, নো প্রবলেম এট অল। আমার মাঠে খেলা, আমার মার থেকে আমার মায়ের রক্ত নিয়ে যাবো, আমি ছেড়ে দেবো। আন্তর্জাতিক ফুটবলে ফেডারেশন থেকে দল সব ক্ষেত্রে পেশাদারিত্বের যথাযথ প্রতিফলন দেখাতে পারলে ফল আসা সম্ভব বলে বিশ্বাস এই 2 সাবেকের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ হংকং চায়না ম্যাচ আয়োজন করতে প্রস্তুত কাইতাক স্টেডিয়াম। 50,000 দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবে ছাদ ঢাকা এই মাঠে। শীতাতপ নিয়ন্ত্রিত পুরো মাঠ অত্যাধুনিক প্রযুক্তিতে ইউরোপকেও হার মানায়। ম্যাচ ভেন্যু নিয়ে হংকং চায়না থেকে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী নাইম। দেখে মনে হতে পারে ইউরোপের কোনো স্টেডিয়াম, কিন্তু হংকং যেন ইউরোপিয়ানদেরও
হার মানিয়েছে। প্রায় 4,000 কোটি টাকা খরচে হংকং কাইতাক স্পোর্টস কমপ্লেক্স বানিয়েছে, আর তার অংশই হলো এই অপরূপ সুন্দর কাইতাক ফুটবল স্টেডিয়াম, যেন আকাশের নীল স্টেডিয়ামে এসে মিশেছে। পুরো স্টেডিয়াম শীততাপ নিয়ন্ত্রিত, 50,000 দর্শক একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন। এই স্টেডিয়ামের সবচেয়ে বড় বিশেষত্ব হলো পুরো স্টেডিয়ামের ছাদই ঢাকা। একসঙ্গে 50,000 দর্শকের চিৎকার ভয় ধরানো একটা আবহ তৈরি করতে পারে। গেল 9 জুন ভারত হংকং ম্যাচ দিয়ে এই মাঠ উদ্বোধন করা হয়, তবে সেই ম্যাচ নিয়ে এত উত্তাপ ছিল না যতটা বাংলাদেশ ম্যাচ নিয়ে আছে। বাংলাদেশে প্রায় 1,000 দর্শক ম্যাচ দেখতে টিকিট কেটেছে, যেখানে জাতীয় স্টেডিয়ামে 9 অক্টোবর ম্যাচ দেখতে এসেছিল সর্বসাকুল্যে মাত্র 100 জন হংকং নাগরিক। অপরূপ সুন্দর এই কাইতাক স্টেডিয়ামেই মঙ্গলবার বাংলাদেশ হংকং চায়না এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ হবে, যেই ম্যাচে 50,000 দর্শক বাংলাদেশের বিপক্ষে ভয় ধরাতে চেষ্টা করবে। কিন্তু হামজা জামালরা যে অকুত ভয়, এই গ্রাউন্ড থেকে বাংলাদেশ জয় নিয়েই বাংলাদেশে ফিরতে চায়, সেটাই তাদের স্বপ্ন এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, হংকং, চায়না। বাংলাদেশের বিপক্ষে হংকং চায়না ম্যাচটি কভার করতে হংকংয়েই আছেন আমাদের সহকর্মী মেহেদী নাইম, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাইম, আগামীকাল ম্যাচের অধিনায়কত্ব আসলে কে করছেন? জামাল ভুঁইয়াই কি থাকছেন? আর হামজাকে নিয়ে আসলে নানা রকম কথা শোনা যাচ্ছে, তাকে যেন অধিনায়কত্ব দেয়া হয়, তার বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আজকের আসলে প্রেস কনফারেন্সেই সেটা পরিষ্কার হয়ে গেছে যে হামজা অধিনায়ক থাকছে না, কারণ আপনি দেখেছেন প্রেস কনফারেন্সে এসেছেন জামাল ভুঁইয়া। সুতরাং কালকে যে মাঠে কে অধিনায়ক হবে সেটা কিন্তু আসলে এখনো কনফার্ম না, কারণ আপনি জানেন যে বাংলাদেশের যে কোচ তিনি কিন্তু বলে দিয়েছেন জামাল হচ্ছে পার্মানেন্ট ক্যাপ্টেন, কিন্তু জামাল যেহেতু ফর্মে থাকেন, অনেক সময় নানা ছকের কারণে তাকে মাঠে খেলানো হয় না, সেই কারণে কিন্তু আমরা দেখি যে নানা সময় নানাজন অধিনায়ক হয়, যেমন লাস্ট ম্যাচে সোহেল রানা ছিল অধিনায়ক। সুতরাং হামজাকে কেন্দ্র করেই আসলে আগামীকালকের ম্যাচটাতে যে পরিকল্পনা সেটা হচ্ছে, সেই সাথে যোগ হচ্ছে সমিত সোম, কারণ এখন সমিত সোম পুরোপুরি ফিট আছে। আপনি দেখেন, যদি খেয়াল করেন যে সিঙ্গাপুরের সঙ্গে যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে কিন্তু বাংলাদেশকে যে বল সাপ্লাই গুলো দিয়েছে এবং ভালো চান্স ক্রিয়েট করেছে, সেটা কিন্তু সমিত সোমই অনেক বেশি ভূমিকা পালন করেছিল, এবং শেষ ম্যাচ হংকং এর বিপক্ষে সমিত সোম ছিল দুর্দান্ত। সেই জায়গা থেকে আসলে হামজা সমিত এই দুজনই আসলে নিউক্লিয়াস থাকবে টিমের জন্য, পাশাপাশি ফাহমিদুল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জায়ান আহমেদ। জায়ান দুর্দান্ত খেলেছিল গেল ম্যাচে, সে 78 মিনিটে সাবস্টিটিউট হিসেবে যখন নামে তখন কিন্তু আসলে বাংলাদেশ ম্যাচটা 3-1 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে আসলে 3-3 ড্র করার পেছনে জায়ানের বেশ ভালো একটা ভূমিকা ছিল এবং তাকে কিন্তু শুরু থেকেই খেলানো হতে পারে। তবু আমরা কথা বলতে হয়, সে এখন মোটামুটি ফিট আছে, তাকে প্রথম একাদশে দেখলে অবাক হবার কিছু থাকবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম ম্যাচে বাংলাদেশ যে ভুলটা সবচেয়ে করেছিল এবং কোচকে সবচেয়ে বেশি সমালোচিত হতে হয়েছে যেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে প্রবাসী যেই গুরুত্বপূর্ণ ফুটবলার রয়েছেন, যেমন হামজা, ফাহমিদুল, জায়ান, জামাল ভুঁইয়া, তাদেরকে প্রথম থেকে খেলানো নিয়ে। এবং আজকে প্রেস কনফারেন্সে এটা মোটামুটি বোঝা গেছে যে এই জিনিসটা কাবরেরা কিছুগুলো বুঝতে পেরেছে, এবং তিনি যদি মানে তার মন যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে খুব ভালো একটা 11-ই তিনি হংকং এর মাটিতে নামবেন। কারণ আপনি যদি দেখেন এই মাঠে ইউরোপিয়ান ধাঁচে এবং এই সুন্দর মাঠে আপনি খুব সহজেই আসলে জয় নিয়ে আসা যাবে না, এই কারণে, কারণ মাঠটা হচ্ছে ছাদ খোলা না, অর্থাৎ ছাদ আটকানো। আজকে যখন আমরা প্র্যাকটিস কভার যত বদ্ধ, সেই জায়গায় যখন 50,000 দর্শক কথা বলবে বা 50,000 দর্শক আপনার চিৎকার করবে, তখন কিন্তু এই জিনিসটা মোটর সহজ হবে না বাংলাদেশের জন্য। সব মিলিয়ে প্রতিকূল পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ খুব চমৎকার ভাবে কামব্যাক করবে এবং বাংলাদেশ নিশ্চয়ই আগামীকালকে যে ম্যাচটা আছে সেটা জিততেই হবে, কারণ বাংলাদেশের পরবর্তীতে 3 ম্যাচ যদি বাংলাদেশ না জেতে, তাহলে আসলে এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের পরের যে ধাপটা আছে বা তাই আমরা বলতে পারি
নাইম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আপনার রিপোর্টে দেখছিলাম কাইতাক স্টেডিয়ামটির সৌন্দর্য, খুবই দারুণ একটি স্টেডিয়াম, এবং এই স্টেডিয়ামে 50,000 দর্শকের সামনে বাংলাদেশকে কালকে খেলতে হবে হংকং চায়নার বিপক্ষে। প্রত্যাশা থাকবে তারা যেন ম্যাচটি জিতে যায়। হংকং চায়নার বিপক্ষে রিয়াল মাদ্রিদের মতোই কামব্যাক করেছে বাংলাদেশ, এমন বিশ্বাস যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। বলেছেন, কোচের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার শুধু বাফুফের মন্ত্রণালয়ের নয়। পাশাপাশি ক্রিকেটে সাফল্য পেতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও জানান ক্রীড়া উপদেষ্টা। জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে এসব কথা বলেছেন তিনি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো ৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের 180 জন প্রতিযোগী। বিকেলে বেলুন উড়িয়ে এবং টুর্নামেন্টের জার্সি উন্মোচন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এখন কারো হয়তো ফুটবল ক্রিকেট ভালো লাগে, কারো অন্য গেম ভালো লাগে, বা কারো এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স থাকে। কেউ হয়তো স্কোয়াশ খেললে হয়তো স্কোয়াশে অভ্যস্ত হয়ে যেতে পারে। তো মূল উদ্দেশ্যটা থাকা উচিত যে যত বেশি মানুষকে পারা যায়, বিশেষ করে ইয়াংদেরকে স্পোর্টসে এনকারেজ করা, স্পোর্টসে অভ্যস্ত করে তোলা। ফুটবলে হামজা সমিতদের আগমনেও ম্যাচ ভাগ্য পাল্টাচ্ছে না বাংলাদেশের। সর্বশেষ হংকং চায়নার কাছে হারতে হয়েছে শেষ মুহূর্তের গোলে। তীব্র সমালোচনার মুখে কোচ হেভিয়ার ক্যাব্রেরা। তবে এই ম্যাচেও প্রাপ্তি দেখছেন আসিফ মাহমুদ। এই খেলাটায় আমরা ভিন্ন চিত্র দেখেছি। বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি, যখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে কিন্তু লাস্ট মোমেন্টে খুবই আনফর্চুনেটলি আমরা এটা বলা যায় না যে আমরা খারাপ খেলে হেরেছি। বাংলাদেশ ভালো খেলেছে এবং আশা করি হংকংয়েও বাংলাদেশ ভালো খেলবে। এই পেসটা ধরে রাখতে পারলে আমরা হয়তো জিততেও পারবো। টিম সিলেকশন বা কোচ সিলেকশন এটা আমার কাজ না। প্রথমত এটা হচ্ছে ফেডারেশনের কাজ। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আছে, ফেডারেশনের লিডারশিপ আছে। আফগানদের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর ওয়ানডেতে ঠিক বিপরীত চিত্র। তবে হাল ছাড়তে নারাজ ক্রীড়া উপদেষ্টা। টি-20 তো আমরা মনে হয় টানা 4টা সিরিজ জিতেছি। তো ওয়ানডেতে আমাদের আবার এই লাস্ট 2টা ম্যাচ আমি ফলো করেছি যে আমাদের কিছুটা দল আছে। দীর্ঘমেয়াদে আমরা কি করতে পারি যাতে করে আমাদের দলটা দীর্ঘমেয়াদে ভালো হয়, আমাদের যাতে করে প্লেয়ারের লাইন আপ নিয়ে চিন্তায় না থাকতে হয়, আমাদের যাতে করে একজন প্লেয়ার চলে গেলে তার অভাব পূরণ করতে 2, 4, 5 বছর না লেগে যায়। ক্রিকেট ফুটবলের মতো জনপ্রিয় সকল খেলায় তরুণদের আগ্রহী করার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রাখার পরামর্শ আসিফ মাহমুদের। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। এবারে ক্রিকেটের খবর। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ মিরাজদের সামনে, সেই সাথে মাথায় থাকবে 2027 ওয়ানডে বিশ্বকাপের সরাসরি খেলার সমীকরণ। এই ম্যাচের একাদশেও আসতে পারে পরিবর্তন। আবুধাবিতে বাংলাদেশ সময় ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। পেছনের দৃশ্যটা উপভোগ্য হলেও সামনে থাকা এই ট্রফিটা ছোঁয়া হচ্ছে না বাংলাদেশের। হতাশাজনক পারফরমেন্সে মরুর বুকে ওয়ানডে ট্রফিটাও যে হয়েছে হাতছাড়া। সিরিজ খোয়ানোর পর এখন বাংলাদেশের সামনে লড়াইটা যে হোয়াইট ওয়াশ এড়ানোর। টি-20 সিরিজ জয়ের পর মরুর বুকে আফগানদের সামনে ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ। সেই সাথে এখন চোখ রাঙাচ্ছে 2027 ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শঙ্কা। সেই লড়াইয়ে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার রশিদ নাবিদের বিপক্ষে মাঠে নামছে মেহেদী মিরাজের দল। নিশ্চিতভাবেই এই ম্যাচের একাদশে আসবে পরিবর্তন। দেখা যেতে পারে নাইম শেখকে, ফিরতে পারেন তাসকিন আহমেদ। তবে বড় সমস্যা মিডল অর্ডারে। এক তাওহিদ হৃদয় ছাড়া নেই কোনো জাত মিডল অর্ডার ব্যাটার। ঘুরে ফিরে খেলছেন মিরাজ, জাকের আলী, সোহানরা। ব্যাটিং অর্ডারে নিজেকে উন্নীত করলেও মিরাজের স্ট্রাইক রেট নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। সেই সাথে 9 ম্যাচে 1 জয়ে তার অধিনায়কত্ব এখন কাঠগড়ায়। সব মিলে শেষ ম্যাচের একাদশ কেমন হতে পারে? দলের দুঃসময়ে হৃদয়ের সাথে মিডল অর্ডারে দেখা যাবে কি ছন্দে থাকা সাইফ হাসানকে, যিনি প্রকৃত 4 নম্বরই খেলেছেন বেশিরভাগ। এটা আমার কাছে মনে হয় ব্যাটসম্যানদেরকেই ঠিক করতে হবে যে আসলে কী টাইপের শর্টস খেলা উচিত, এবং ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা ভুল করছি। তাই একদম উপরে হাফ ভলিবল আমরা সুইপ খেলতে যাচ্ছি, জোর করে মিডিকেটের মতো আছি। বাট আমাদের প্লেয়ার আমার কাছে মনে হয় অনেক ভালো প্লেয়ার, বাট সামহাও শর্ট সিলেকশন আমরা কিছু ভুল করে ফেলছি। হয়তো কনফিডেন্সে কিছু অভাব আছে, বাট আমি মনে করি আমাদের অনেক প্লেয়ার আছে যে আরামসে হ্যান্ডেল করতে পারে। রশিদ খান কিন্তু বেসিক্যালি টি-20তে খুব ডেঞ্জার বোলার আমার কাছে মনে হয়।
বাট ওয়ানডেতে যখন আপনি লো স্কোরিং খেলা খেলবেন তখন কিন্তু ডেঞ্জার হওয়ার কথা না। বাংলাদেশের বড় ভয় রাশিদ খান। প্রথম 2 ম্যাচে তিনি শিকার করেছেন 8 উইকেট। হোয়াইট ওয়াশ এড়াতে রাশিদ খানকে যে ভালোভাবে সামলাতে হবে বাংলাদেশের ব্যাটারদের, এক্ষেত্রে কমাতে হবে রাশিদের গুগলির বিপক্ষে ব্যাকফুটে খেলার প্রবণতা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ করা হলো 2026 সালের ফিনালিসিমার দিনক্ষণ। আগামী বছরের 28 মার্চ কাতারের দোহায় অবস্থিত লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফুটবল দুনিয়া ফিরতে যাচ্ছে জাদুকরী এক স্মৃতিতে, কারণ এই লুসাইলেই 2022 সালে ইতিহাস গড়েছিল আর্জেন্টিনা। ফিনালিসিমায় শেষ হাসি কার? লিও দ্য সুপারস্টারের নাকি লামিন দ্য ইয়াংস্টারের? লুসাইল মানেই ফুটবল প্রেমীদের কাছে আবেগের আরেক নাম। 3 বছর আগে লিওনেল মেসির নেতৃত্বে এখানেই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে যুক্ত হয়েছিল নতুন এক অধ্যায়। এই মাঠেই আবারও ফিরছে আলবিসেলেস্তারা। এবার তাদের প্রতিপক্ষ ইউরোপের সেরাদের সেরা দল স্পেন। যে ম্যাচটা শুধু একটা প্রীতি লড়াই নয়, এটি 2 মহাদেশের শ্রেষ্ঠত্বের প্রতীক। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন বনাম ইউরো চ্যাম্পিয়ন। একদিকে অভিজ্ঞতা, ঐতিহ্য, আবেগ, অন্যদিকে স্পেন, যাদের খেলার দর্শনই হলো সৌন্দর্য আর ছন্দ। টিকিটাকা বনাম দক্ষিণ আমেরিকার প্যাশন। এই এক ম্যাচেই যেন ফুটবলের 2 ধারা মুখোমুখি হতে যাচ্ছে 2026 সালের 28 মার্চে। এমন খবর প্রকাশ করেছে স্পোর্টসের জনপ্রিয় সংবাদ মাধ্যম মার্কা। আর্জেন্টিনা এখনও মেসি যুগের আবেশে। কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ের পর দলটি ধীরে ধীরে এগোচ্ছে নতুন প্রজন্মের দিকে। জুলিয়ান আলভারেজ, এন্ডো ফার্নান্দেজ, গার্নাচো সব মিলিয়ে গড়ে উঠেছে এক তরুণ কিন্তু আত্মবিশ্বাসী দল। অন্যদিকে স্পেন পুরোই বিপরীত পথে। পুনর্জাগরণে মগ্ন এক দল যাদের ভিত্তি গড়ে উঠেছে যুবাদের ওপর। ইউরো জয়ের পর লামিন ইয়ামাল, গাভি, পেদ্রি এই তরুণ ত্রয়ী যেন স্পেনের গোল্ডেন জেনারেশন। আগামী বছরে মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে ফিফা বিশ্বকাপ। তার ঠিক 3 মাস আগে এই ফিনালিসিমা যেন এক ধরনের প্রাক উৎসব। আর্জেন্টিনার জন্য এটি নিজেদের পুনর্গঠন যাচাইয়ের মঞ্চ, আর স্পেনের জন্য বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান নিশ্চিত করার সুযোগ। মার্কার প্রতিবেদন বলছে এই ম্যাচ ঘিরে এরই মধ্যেই স্পন্সর ও সম্প্রচারকরা প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইউরোপ থেকে দক্ষিণ আমেরিকা সব জায়গাতেই টিকিটের দাম আকাশ ছোঁয়া হলেও এর চাহিদা তুঙ্গে। এর আগে 2022 সালে ওয়েম্বলিতে ইতালিকে হারিয়ে আর্জেন্টিনা জিতেছিল ফিনালিসিমা। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে তো তারা? সানজানা আইভি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপটা আর্জেন্টিনারই প্রাপ্য ছিল। লুসাইলের সেই ফাইনালের 3 বছর পর এসে এমন মন্তব্য সেই ম্যাচে হ্যাট্রিক করা কিলিয়ান এমবাপ্পের। পাশাপাশি নিজের আদর্শ ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেই রিয়াল মাদ্রিদের 1 নম্বর তারকা বলে মনে করেন তিনি। তবে CR7কে গুরু মানলেও এই ফরাসি স্ট্রাইকার হাঁটতে চান নিজের মতো করে। পাশাপাশি মেসির সাথে ড্রেসিং রুম শেয়ার করাটা সৌভাগ্য মনে করছেন এই এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা ফাইনাল। লুসাইলে সেই রাত হার্টবিট বাড়িয়ে দিয়েছিল ফুটবল ভক্তদের। চরম নাটকীয়তা শেষে মেসির হাতে অধরা বিশ্বকাপ ট্রফি। তবে দারুণ এক হ্যাট্রিক করেও পার্শ্বনায়ক হয়ে থাকতে হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে। স্মরণীয় সেই ফাইনালের 3 বছর পর এই ফরাসি তারকার সহজ সরল স্বীকারোক্তি, জয়টা নাকি আর্জেন্টিনারই প্রাপ্য ছিল। ফাইনালে আপনি গোল করার কথা চিন্তা করবেন না, ভাবেন জেতার কথা। ওটা ছিল একটা পাগলাটে ম্যাচ, যেখানে আর্জেন্টিনার জয় প্রাপ্য ছিল, কারণ পুরো ম্যাচ তারা ভালো খেলেছিল। তার ব্যক্তি জীবনে লিওনেল মেসি নয়, ক্রিস্টিয়ানো রোনালদো তার আদর্শ। স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের পুরো রুম জুড়েই যে ছিল শৈশবের স্বপ্নের তারকার পথ ধরে রিয়ালের নতুন তারকা এখন এমবাপ্পে। এমন গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে ফুটবল বিশ্বে। তবে গুরুর সাথে শিষ্যের তুলনা শুনতে নারাজ এই রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। CR7-এর কাছ থেকে পরামর্শ নেন এমবাপ্পে। তাই তো তিনি বিশ্বাস করেন রোনালদোই রিয়ালের বড় ব্র্যান্ড, 1 নম্বর তারকা। ক্রিস্টিয়ানো রোনালদো সবসময় আমার আদর্শ, আমার রোল মডেল, আমার জন্য এক অনুকরণীয় উদাহরণ। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে কথা বলতে পারি। তিনি আমাকে পরামর্শ দেন, সাহায্য করেন। আমি মনে করি রিয়াল মাদ্রিদে তিনি এখনও নাম্বার 1। পিএসজিতে 2 মৌসুম মেসির সঙ্গে খেলেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ জিততে না পারলেও ওই সময় পিএসজি ঘরোয়া লিগ শিরোপা জয়ের স্বাদ পায়। সেই সময় মেসির সঙ্গে খেলাটা তার জন্য ভাগ্য বলে মনে করছেন কিলিয়ান এমবাপ্পে।
মেসির সঙ্গে খেলতে পারা ছিল এক বিশেষ সৌভাগ্য। আমি কখনো ভাবিনি আমার ক্যারিয়ারে এমন কিছু ঘটবে। সবসময় আমার স্বপ্ন ছিল রিয়াল মাদ্রিদে খেলা। আমি কখনোই বার্সেলোনায় যাওয়ার কথা ভাবিনি। আমি ধরে নিয়েছিলাম মেসি তার পুরো ক্যারিয়ার বার্সেলোনায় কাটাবেন। মাদ্রিদ সমর্থকদের ভরসার কেন্দ্র এখন এমবাপ্পে। সেই প্রত্যাশা পূরণের পথে ছুটেও চলেছেন এই ফরাসি স্ট্রাইকার। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। 14 বছর বয়সেই রঞ্জি ট্রফিতে সহ অধিনায়ক বৈভব সূর্যবংশী। বিহার রাজ্য দলের সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ভারতের এই বিস্ময় বালক। ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্টের নতুন মৌসুম শুরু হচ্ছে বুধবার। রঞ্জি ট্রফির এই মৌসুমের প্রথম 2 ম্যাচের স্কোয়াডে অধিনায়ক সাকিবুল গানির সহকারী হিসেবে রাখা হয়েছে সূর্যবংশীকে। সামনেই অনূর্ধ্ব 19 দলের খেলা ও যুব বিশ্বকাপ থাকায় 2 ম্যাচের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। গেল আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে 35 বলে সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন এই বিস্ময় বালক। গড়েন টি-20 ইতিহাসের সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভের এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।